আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির অত্যন্ত মজার এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেটা হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি, দেন হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্কিং যে মডেল আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো আজকের ক্লাস শুরু করার আগে দু একটা কথাবার্তা বলে নেওয়া জরুরি। আজকে যে টপিকসগুলো নিয়ে পড়াশোনা করব সেই টপিকসটা প্রিলির জন্য যেমন গুরুত্বপূর্ণ, রিটেনও কিন্তু একই পরিমাণ গুরুত্বপূর্ণ। সো পড়ার সময় যদি একটু নোট করে পড়া যায় তাহলে রিভিশন করতে সুবিধা হবে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আপনার মনে রাখার ক্ষেত্রে অনেক সাহায্য হবে। সো আমরা চেষ্টা করব কনসেপ্টটা ক্লিয়ার করার মাধ্যমে প্রিভিয়াস ইয়ার সলভ করা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেন টপিকটা সম্পর্কে যে যে প্রশ্ন আসতে পারে নিয়ার ফিউচারে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ। সো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। সো আজকে বেসিক্যালি যে তিনটা মেজর টপিকস নিয়ে আমরা আলোচনা করবো সেই তিনটা টপিকস হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্কিং ডিভাইস, আর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক মডেল। সো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের দিকে তাকাই, মানে কোন কোন সালে প্রশ্নগুলো এসেছে এই টপিকগুলো থেকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 35তম, 41তম, 32, 36, 43, 45, 37, 38, 45। তার মানে বোঝা যাচ্ছে এই যে আমরা বলি 35তম বিসিএস এর কথা, যেখান থেকে 200 নম্বরের পরীক্ষা শুরু হয়, তারপরে কিন্তু অনেকবারই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে। সো বোঝাই যাচ্ছে এটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সো প্রথমত আসি নেটওয়ার্ক টপোলজি ব্যাপারটা আসলে কি। একটু জাস্ট নর্মালি চিন্তা করি, আমরা যে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করি বা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, বা সহজ করে যদি বলি যে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের সাথে যে কানেকশন ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা কিছু হচ্ছে বাস ব্যবহার করি। বাস, এই বাসটাকে বেসিক্যালি বলা হচ্ছে তার। কারণ আমরা জানি কম্পিউটার হয় কি জিরো বা ওয়ান, সেই ডিজিটটা কি ট্রান্সফার করে, তাই না? জিরো বা ওয়ান ডিজিটটা ট্রান্সফার করে। এই যে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে কানেকশন তৈরি করা লাগে, বা একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের যে কানেকশন তৈরি করা লাগে, এই যে তারের যে একটা বিন্যাস, এই বিন্যাসটাকে বেসিক্যালি হচ্ছে কি টপোলজি বলা হয়। অর্থাৎ আপনি হচ্ছে এই যে নেটওয়ার্কিং ব্যবস্থাটাকে সচল করার জন্য তারের যে বিভিন্ন বিন্যাস করেন, সেটাই হচ্ছে কি নেটওয়ার্কিং টপোলজি, খুব সহজ করে বললে। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি সেটা কি দাঁড়াচ্ছে, নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসের কাঠামো। অর্থাৎ আপনি যে সকল ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্কটা তৈরি করতে চাচ্ছেন, সেই ডিভাইসগুলো তারের মাধ্যমে কিভাবে সংযুক্ত আছে, তাদের যে অবস্থানটা, তাদের যে বিন্যাসটা, সেটাই হচ্ছে এই যে নেটওয়ার্ক টপোলজি। এখন এই যে কম্পিউটারগুলো বিভিন্ন প্রান্তে যুক্ত হয়, যে সংযোগ স্থানে যুক্ত হয় তাদেরকে বলা হচ্ছে কি নোড। তাদের কি বলা হচ্ছে নোড। অর্থাৎ কম্পিউটার বা অন্যান্য ডিভাইস নেটওয়ার্কের যে সংযোগ স্থানে যুক্ত হয় সেটা কি কি বলে, নোড বলে। এখন বিভিন্ন রকমের টপোলজি হওয়া সম্ভব। সেটা হতে পারে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ একটা কম্পিউটার যদি আরেকটা কম্পিউটার সাথে যুক্ত থাকে তাকে বলে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টপোলজি। দেন বাস টপোলজি থাকতে পারে, রিং টপোলজি হতে পারে, স্টার, ট্রি, ম্যাশ বা হাইব্রিড টপোলজি হতে পারে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপোলজি নিয়েই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে। সো এই যে স্লাইডটা আমরা পড়াশোনা করলাম, এই স্লাইডটা থেকে আসলে যে দুটা জিনিস মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে টপোলজি বলতে বোঝায় বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের যে বিন্যাস বা কম্পিউটার যে অবস্থান সেটাকে বোঝায়। আর যেই পয়েন্টে কম্পিউটারগুলো যুক্ত হয় তাদেরকে বলা হয় হচ্ছে নোড। বিভিন্ন প্রকার টপোলজি হওয়া সম্ভব। এই তিনটা জিনিস কিন্তু এখানে মনে রাখা উচিত। আমরা যদি একটু বাস টপোলজি নিয়ে কথা বলি, বাস টপোলজি বলতে বোঝায়, দেখেন একটু খেয়াল করে দেখেন, একটা লাইন, এইটা একটা লাইন তাই না, এই লাইনের মধ্যে কি কম্পিউটারগুলো যুক্ত থাকে, তাই তো? সো বাস টপোলজি কি নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাদি একটি ডেটা চলাচল পথের উপর সংযুক্ত থাকে। তার মানে কি, আপনার ডেটা লাইন হচ্ছে একটা, সেই ডেটা লাইনে আপনার কি বিভিন্ন ধরনের কম্পিউটার কি যুক্ত থাকে। এই যে একটা লাইনের সাথে আপনার ডিভাইসগুলো যুক্ত থাকে সেটাকে বলতেছি আমি বাস টপোলজি। আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে এখানে একটা তার দেখা যাচ্ছে, ওয়্যার দেখা যাচ্ছে, তাই না? এই ওয়্যারের কাজটা কি, সে ডাটা ট্রান্সমিট করে। ডাটা ট্রান্সমিট বলতে কি বোঝায়, এই যে শূন্য বা একের কথা আমরা বলি যে ডিজিটাল ডাটা ট্রান্সমিশন, সেই শূন্য বা এক ট্রান্সমিট করে। যখন একটা ডেটা পথের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকতেছে তাকে আমরা কি বলি, বাস টপোলজি। সরি,
ডেটা বাসের মাধ্যমে যে কোনো কম্পিউটার অন্য কম্পিউটারে কি সংকেত বা ডেটা প্রেরণ করতে পারে। একটু বুঝিয়ে বলছি লাইনটা, দেখেন খেয়াল করে। আমি যদি ধরি এটা ধরলাম এ কম্পিউটার, এই এ যদি ধরলাম এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এখানে এই যে আমি বাস টপোলজির কথা বলছি, এই বাস টপোলজিতে এ থেকে সিতেও ডাটা ট্রান্সফার সম্ভব, একইভাবে সি থেকে কি এতেও ডাটা ট্রান্সফার সম্ভব, অ্যাট দ্য সেম টাইম এ থেকে ইতেও সম্ভব, ই থেকে এতেও সম্ভব। অর্থাৎ কি, আমার যে বাসটা আছে, যে চলাচলের পথ আছে, সেই চলাচলের পথের সাথে যেহেতু প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড, সো আমি একটার সাথে আরেকটার কি কানেকশন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? সো ডেটা চলাচলের যে পথ সেটা কি অভিন্ন, অভিন্ন। ঠিক আছে? সো এখানে বেসিক্যালি কি করা হয় যে আমি কোনো টার্গেট যে কম্পিউটার আছে, অর্থাৎ এ থেকে যদি আমি ইতে পাঠাতে চাই, এই সেই ডাটাটা দেখতে পারবে। আমি যদি এ থেকে ডিতে পাঠাতে চাই, ডি সেটা দেখতে পারবে। তার মানে কি, একমাত্র যে কম্পিউটারের উদ্দেশ্যে ডেটা প্রেরণ করা হয়েছে সেই কম্পিউটার উক্ত ডেটা গ্রহণ করে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে, আমি বাস টপোলজির ক্ষেত্রে শুধুমাত্র আমার যে টার্গেটেড কম্পিউটার আছে, সেই টার্গেটেড কম্পিউটারে যখন আমি ডেটা পাঠাবো, সেই টার্গেটেড কম্পিউটার কি সেই ডাটাটা দেখতে পারবে। অর্থাৎ আমি যদি এ থেকে ডি এর উদ্দেশ্যে কোনো ডেটা পাঠাই, শুধুমাত্র ডি কিন্তু সেই ডাটাটা দেখতে পারবে। সুবিধা তাহলে কি? সুবিধা হচ্ছে বাস নেটওয়ার্কের কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে কোনো অসুবিধা হয় না। একটু খেয়াল করে দেখি, মনে করেন এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এ বি সি ডি সচল থাকে, তারা কিন্তু কাজ করতে পারে। দেন 2 নাম্বার যে সুবিধাটা কি, এই টপোলজি সবচেয়ে কম ক্যাবল প্রয়োজন হয়। আপনি একটা ক্যাবল ব্যবহার করে সেই ক্যাবলের মধ্যে আপনি অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করছেন। তার মানে এই ডিভাইসটাতে বা এই টপোলজিতে সবচেয়ে কম পরিমাণ কি আপনার ক্যাবল প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? সো আমরা পরবর্তী যদি টপোলজির কথা, সেটা হচ্ছে রিং টপোলজি। রিং দেখেই মানে নাম দেখেই যায় চেনা, রিং মানে কি বৃত্ত, একটা বৃত্তের মধ্যে থাকে। অর্থাৎ যেই টপোলজিতে আপনার প্রত্যেকটা ডিভাইস আসলে বৃত্তাকারে থাকে, কোনো একটা তারের মধ্যে যুক্ত, সেটাকে কি বলে? রিং টপোলজি। এটা কি বৃত্তাকার টপোলজি বলা হয়। এখানে বেসিক্যালি কি একটু দেখেন খেয়াল করে, আমি একটু নাম্বারিং করি, এ বি সি ডি ই, অর্থাৎ 5টা হচ্ছে কম্পিউটার। ঠিক আছে? এটা হচ্ছে কি তার, একটু খেয়াল করে দেখি, এর যে প্রান্ত আছে, এর এক প্রান্তের সাথে বি যুক্ত আছে, বি এর শেষ প্রান্তের সাথে সি যুক্ত আছে। তার মানে কি একটা রিং এর মধ্যে কি প্রত্যেকটা নোড বা কম্পিউটার কি যুক্ত আছে। বেসিক্যালি কি হয়, এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুই দিকে দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ আপনি যদি বি কম্পিউটারের কথা চিন্তা করেন, বি এর এক পাশে কি এ থাকে, এক পাশে কি সি থাকে। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে হচ্ছে দুইটা কম্পিউটার কি যুক্ত থাকে, দুইটা কম্পিউটার কি যুক্ত থাকে। এর প্রধান সুবিধাটা আসলে কি? এর প্রধান সুবিধা হচ্ছে এতে বাড়তি কোনো সার্ভার লাগে না। অর্থাৎ সার্ভার ছাড়াই কিন্তু আপনি কাজ করতে পারছেন। অর্থাৎ কোনো সার্ভার কম্পিউটার কিন্তু প্রয়োজন হয় না। দেখেন, সুবিধা থাকলে তার কিছু অসুবিধাও থাকে। এখানে অসুবিধা তাহলে কি? অসুবিধা হচ্ছে আপনি যদি একটা কম্পিউটারের মধ্যে কানেকশন নষ্ট হয়, তাহলে কিন্তু পুরা নেটওয়ার্কে কিন্তু অচল হয়ে পড়বে। ঠিক আছে? সো রিং টপোলজির ক্ষেত্রে সুবিধা হচ্ছে এতে কোনো সার্ভারের প্রয়োজন হয় না। অসুবিধা তাহলে কোনটা? একটা কম্পিউটার নষ্ট হলে বা সমস্যা হলে পুরো নেটওয়ার্ক কিন্তু অচল হয়ে যায়। অর্থাৎ একটি মাত্র কম্পিউটার সমস্যা আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, আর এখানে বেসিক্যালি কি হয়, একটা তারের মাধ্যমে সকল কম্পিউটারকে যুক্ত করা হয়। অর্থাৎ কি, সকল কম্পিউটারকে একটি তারের মাধ্যমে টার্মিনালে সংযুক্ত করে থাকে। আচ্ছা, দেন আমরা স্টার টপোলজি নিয়ে কথা বলবো। স্টার টপোলজি মানে কি? মানে হচ্ছে এখানে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কোন একটা ডিভাইস থাকবে, যেটা হচ্ছে কি অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে। সো স্টার টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটারকে সংযুক্ত করে। ঠিক আছে? এই যে এটাকে বলে হচ্ছে কি আমি সার্ভার, এটাকে বলছি আমি সার্ভার। আর সার্ভারের সাথে সংযুক্ত যে কম্পিউটার আছে তাকে বলতেছে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট। ওয়ার্ক স্টেশন অর ক্লায়েন্ট, ঠিক আছে?
এই যে স্টার টপোলজিতে দেখতেছি, স্টার টপোলজিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে থাকে কে? হাব বা সুইচ। হাব বা সুইচ থাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। সুবিধা তাহলে কি? সুবিধা হচ্ছে এই যে আমি স্টার টপোলজির মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করছি, সেই নেটওয়ার্কে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, একটা কম্পিউটার ধরে নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু অন্য কম্পিউটারের প্রতি কোনো ইম্প্যাক্ট পড়ে না। অর্থাৎ কি, এই টপোলজি ব্যবস্থায় একটা কম্পিউটার নষ্ট হলেও নেটওয়ার্কের বাকি যে কম্পিউটারগুলো থাকে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে। এটা হচ্ছে প্রথম সুবিধা। 2 নাম্বার হচ্ছে কি, হাব বা সুইচ ছাড়া নেটওয়ার্কের অন্য কোনো অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নেটওয়ার্কটা কি সচল থাকে। মানে দুইটা পয়েন্টের সামারি করলে একই দাঁড়ায় যে আপনার যদি হাবটা ঠিক থাকে বা সুইচটা ঠিক থাকে, আপনার তাহলে কি অন্যান্য কম্পিউটারের সাথে কিন্তু কানেকশন করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো আমরা স্টার টপোলজি নিশ্চয়ই কথাবার্তা বলে ফেললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে মনে রাখা লাগবে। হাব বা সুইচ হচ্ছে স্টার টপোলজির কি একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। আচ্ছা, আমরা এখন ট্রি টপোলজি নিয়ে কথা বলবো। নাম দেখেই বোঝা যাচ্ছে। খুব সহজ করে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করেন আমরা যখন আউটলেটের কথা চিন্তা করি, স্বপ্ন বা আগোরা বা মিনা বাজার, একদম উপরে ধরনের থাকে হচ্ছে ম্যানেজিং ম্যানেজার। ঠিক আছে? ম্যানেজার বা ম্যানেজ বা হচ্ছে ডিরেক্টর থাকে, ধরুন ডিরেক্টর। ঠিক আছে? ম্যানেজার বা ডিরেক্টর থাকে ধরলাম। উনি একদম উপরের লেভেলে থাকেন। উনি কি করেন, কয়টা ব্রাঞ্চ চালান। প্রত্যেকটা ব্রাঞ্চে কি ব্রাঞ্চ ম্যানেজার থাকে, ধরেন ব্রাঞ্চ ম্যানেজার। ঠিক আছে? এদের আন্ডারে কি হচ্ছে, এদের আন্ডারে হচ্ছে অনেক এমপ্লয়ি কাজ করে। ধরুন হচ্ছে এখানে 3জন এমপ্লয়ি কাজ করে, এখানে 3জন এমপ্লয়ি কাজ করে, এখানে 3জন এমপ্লয়ি কাজ করে। এই যে আলটিমেটলি কি আপনার একটা নেটওয়ার্কের যে সম্প্রসারিত রূপ, সেটাকে বেসিক্যালি কি ট্রি টপোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে? সো আমরা যে স্টার টপোলজির কথা বললাম, এটা একটা সম্প্রসারিত রূপই হচ্ছে কি আলটিমেটলি ট্রি টপোলজি। ঠিক আছে? এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটার সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ এই যে হোস্ট কম্পিউটার থাকে, তার সাথে কি এক বা একাধিক কি কম্পিউটার যুক্ত থাকে। এটিকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়ে থাকে। একটু মনে রাখবেন, এটাকে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়ে থাকে। এখানে অফিস যে ব্যবস্থাপনা আছে সেই কাজে হচ্ছে কি এই টপোলজিটা কিন্তু বেশ উপযোগী। এই ধরনের টপোলজির অসুবিধা হলো, যদি সার্ভার কম্পিউটারটা কোনোভাবে কি ত্রুটিগ্রস্ত হয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু পুরো টপোলজিটা কিন্তু অচল হয়ে পড়বে। ঠিক আছে? সো একদম উপরের লেভেলে বা সার্ভার লেভেলে যে কম্পিউটারগুলো কাজ করে তাদের কিন্তু অনেক বেশি ইফিসিয়েন্ট হইতে হয়, অনেক বেশি দক্ষ এবং হচ্ছে সাবধানে থাকতে হয় যেন হচ্ছে কোনো ইম্প্যাক্ট না পড়ে। কারণ একদম যদি কেন্দ্রীয় ডিভাইসে কোনো সমস্যা হয়, সেটার ইম্প্যাক্ট কিন্তু পুরো টপোলজির মধ্যেই কিন্তু পড়ে। ঠিক আছে? সো ট্রি টপোলজিটা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এর আন্ডারে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ থাকে। আচ্ছা, আর ট্রি টপোলজির আরেক নাম কি হায়ারার্কিক্যাল টপোলজি। আমরা এখন ম্যাশ টপোলজি নিয়ে কথা বলবো। খুব সহজ করে ম্যাশ টপোলজি বলতে দাঁড়ায় হচ্ছে এখানে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথেই হচ্ছে যুক্ত। আমি যদি একটু নামকরণ করি, এ বি সি ডি ই, একটু খেয়াল করে দেখি এ এর সাথে কি ই যুক্ত আছে এই তারটা দিয়ে, এর সাথে বি যুক্ত আছে এই তারটা দিয়ে, এর সাথে সি যুক্ত আছে এই তারটা দিয়ে, এর সাথে যুক্ত আছে কি ডি আছে এই তারটা দিয়ে। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা কম্পিউটার কি প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে। অর্থাৎ পারস্পরিক ভাবে সংযুক্ত থাকার যে টপোলজিটা, সেটাকে বলা হচ্ছে কি ম্যাচ টপোলজি। ওকে? আর এই ধরনের কম্পিউটার যেহেতু প্রত্যেকটা কম্পিউটারে সংযুক্ত থাকে, তার মানে এখানে কি আপনার আলাদা করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটার কিন্তু লাগে না। ঠিক আছে? লাগে না। সো বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে যেহেতু এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আলাদাভাবে তার দ্বারা যুক্ত, অনেক বেশি তারের কিন্তু এখানে বেশি প্রয়োজন হয়। যেহেতু তারের বেশি প্রয়োজন হয়, এটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল হয়, অনেক বেশি এক্সপেন্সিভ হয়। ঠিক আছে? যেখানে খুব দ্রুত ডেটা ট্রান্সফারের প্রয়োজন ও ব্যয় সংকোচনের প্রয়োজন নেই, শুধু সেই ক্ষেত্রে হচ্ছে কি ম্যাচ টপোলজি ব্যবহার করা হয়। যেমন প্রতিরক্ষা বা ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার করা হয়। কারণ ব্যাপারটা এরকম টাইপের যে যেহেতু এখানে অনেক বেশি কস্ট হচ্ছে, আপনি কিন্তু চাইলেই সব জায়গায় ব্যাপারটাকে ব্যবহার করতে পারবেন না। আপনাকে হচ্ছে কি মানে এমন জায়গায় ব্যবহার করতে হবে যেন হচ্ছে সেটা আপনার আসলে ভালো মানে হচ্ছে রিটার্ন দেয়। তো মানে প্রতিরক্ষা ব্যবস্থায় যেহেতু এটা সিকিউরিটির ব্যাপার আছে, এখানে দ্রুত কাজ করতে হয়। ব্যাংকিং ক্ষেত্রে মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু দ্রুত কাজ করা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাচ টপোলজি ব্যবহার করে থাকি। সো যদি এই ম্যাচ টপোলজিটা সাম আপ করতে চাই, কি দাঁড়ায়, এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না।
আর এখানে প্রত্যেকটা ডিভাইস সাথে সংযুক্ত থাকে। অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচুর পরিমাণে তার লাগে, তাই এটা অনেক বেশি ব্যয়বহুল। আমরা এখন হাইব্রিড টপোলজি নিয়ে কথা বলবো। হাইব্রিড টপোলজি বলতে বোঝায় যেখানে আসলে প্রত্যেকটা টপোলজি কি থাকতে পারে, অর্থাৎ আপনি আপনার যে প্রয়োজন আছে সেই অনুযায়ী আপনি হচ্ছে টপোলজিকে ব্যবহার করবেন। অর্থাৎ আপনি স্টার ব্যবহার করতে পারেন, রিং টপোলজি ব্যবহার করতে পারেন, বাস ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটার সামেশন মিলিয়ে যে টপোলজিটা ক্রিয়েট হয় তাকে বলা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। ঠিক আছে, ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কারণ এতে প্রায় সব ধরনের নেটওয়ার্কই সংযুক্ত আছে। সো মোটামুটি আশা করি যে টপোলজির যে আলোচনা হলো সেই আলোচনার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আসলে টপোলজি ব্যাপারটা কি। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন প্রকার টপোলজি কিন্তু সংজ্ঞা আপনারা পড়ে ফেলেছেন। আমরা একটু সরি, আমরা হচ্ছে এই টাইপ রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে বা এসেছিল সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখেন, 41তম বিসিএস একটা প্রশ্ন, কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? হাব হচ্ছে স্টার টপোলজিতে কিন্তু ব্যবহার করা হয়, সুইচও ব্যবহার করা হয় স্টার টপোলজিতে, যেটা হাব এসেছে উত্তর কি স্টার টপোলজি। সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি, পড়াশোনা করি, দেখি আমরা পারি কিনা। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের মধ্যে অবস্থানগত ও সংযোগ বিন্যাসকে কি বলে? আমরা জানি এটাকে বলে হচ্ছে কি টপোলজি বলে। ঠিক আছে, সাধারণত স্টার টপোলজি লেনের সেন্ট্রাল কন্ট্রোলকে কি বলে? আমরা জানি স্টার টপোলজির যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস আছে তাকে বলা হচ্ছে কি হাব। কোনটিতে অনেকগুলো কম্পিউটার একটি সার্ভারে যুক্ত হয়ে প্রোগ্রাম এবং স্টোরেজ শেয়ার করে? কোনটিতে দেখেন খেয়াল করে, সেটা হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা একটু পরবর্তী যে টপিকস আছে সেই টপিকসে চলে যাবে ইনশাল্লাহ। সো মোটামুটি আশা করি যে টপোলজি যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সো আপনারা এই টপিকসটা একটু ছবি এঁকে যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য ভালো। আমরা এখন আরো কিছু নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করবো। সো প্রথমত আসা হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো বুঝাই যাচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের যে রেঞ্জটা সেটা কিন্তু একটু কম থাকে। সো 10 মিটার থেকে হাইয়েস্ট 20 মিটার পর্যন্ত কি এটার বিস্তৃতি হতে পারে। 10 মিটার থেকে হাইয়েস্ট কি 20 মিটার পর্যন্ত এর বিস্তৃতি হতে পারে। দেন কি এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটাকে বলা হচ্ছে তারবিহীন ওয়্যারলেস ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটাকে বলে ডাব্লিউ প্যান। বেসিক্যালি হচ্ছে ল্যাপটপ, পিডিএ বা বহনযোগ্য কোনো প্রিন্টার বা মোবাইল ইত্যাদি ক্ষেত্রে কি আমরা প্যানটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, খুব ছোট করে বললে কি এটা একটা নেটওয়ার্কিং একটা মাধ্যম, নর্মালি কম রেঞ্জের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান নিয়ে পড়াশোনা করব। সো প্যান থেকে লেনের যে আলটিমেটলি কভারেজ যে এরিয়াটা আছে সেটা কিন্তু একটু বেশি হয়। সাধারণত 1 কিলোমিটার থেকে বা তার কম এলাকার মধ্যে যদি বেশ কিছু কম্পিউটার মানে পরস্পর সাথে যুক্ত থাকে, যে নেটওয়ার্কটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যে প্যানের কথা একটু বলবো সেটা ব্লুটুথ হইতে পারে। ল্যান মানে কি কিছু মানে এরিয়া নিয়ে কিছু এরিয়া নিয়ে যে নেটওয়ার্কটা ক্রিয়েট করে সেটাকে বলা হচ্ছে কি ল্যান। ল্যানের যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে IEEE 802। একটা টার্ম আছে নেটওয়ার্ক ইন্টারফারেন্স কার্ড ঠিক আছে, এই যে এনআইসি কার্ড বা ল্যান কার্ড বলা হয় বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলা হয়, এটা হচ্ছে এক ধরনের কার্ড যেটা কিন্তু নেটওয়ার্কিং স্থাপন করার ক্ষেত্রে কি কাজ করে। সো এনআইসি কার্ডকে ল্যান কার্ডও বলা হয় বা একে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়ে থাকে। তো আমরা দেখতে পেলাম প্যানের যে কভারেজ এরিয়া তার থেকে ল্যানের কভারেজ এরিয়া একটু বেশি। আর ল্যানের যে IEEE স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কত 802। ওকে, আমরা এখন পরবর্তী যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে ম্যান। এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বুঝাই যাচ্ছে শহরের মধ্যে একটা শহরের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার ক্ষেত্রে কিন্তু আমরা পলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে থাকি। ঠিক আছে, সো মোটামুটি এটাও রেঞ্জটা কম। একটা পলিটন যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে যে কম্পিউটার গুলো আছে যে ডিভাইস গুলো আছে সেগুলোকে সংযুক্ত করার জন্য আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
সো এখানে যে ট্রান্সমিশন মিডিয়া আছে, সরি, আমরা টেলিফোন লাইন ব্যবহার করতে পারি, মডেম ব্যবহার করতে পারি, বা কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভও কিন্তু ব্যবহার করে থাকি। যেমন আপনার হচ্ছে ক্যাম্পাসের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা হয়, বা আমরা যে ডিসেল লাইন ব্যবহার করি, ডিসেল লাইনের ক্ষেত্রে কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এর দূরত্ব কোনো শহর ভিত্তিক হয়ে থাকে যা 10 কিলোমিটার ধরা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ আগে যে আমরা ল্যান্ড দেখেছি সেটা কিন্তু ছিল 1 কিলোমিটারের মতো, বাট ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কিন্তু প্রায় 10 কিলোমিটার হয়ে থাকে। উৎকৃষ্ট উদাহরণ কোনটা? কেবল টিভি নেটওয়ার্ক। আমরা আগেই বলছি ডিশের যে লাইন সেটা কিন্তু একটা ভালো উদাহরণ হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে যেই নেটওয়ার্কটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো এটা কিন্তু আমাদের পরিচিত একটা নেটওয়ার্কের মধ্যেই পড়ে। সরি। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে যে এরিয়াটা অনেক বেশি বড়। সো দূরবর্তী স্থানসমূহের মাঝে এই নেটওয়ার্কটা কি গঠিত হয়ে থাকে। অর্থাৎ যখন আপনার এরিয়াটা অনেক বেশি বড় হয় সেই ক্ষেত্রে পরস্পরের মধ্যে যে কম্পিউটার আছে বা ডিভাইস আছে, তো সেই ডিভাইসের মধ্যে কানেকশন ক্রিয়েট করার জন্য যে নেটওয়ার্কটা ক্রিয়েট হয় সেটাকে বলে কি আমি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন ঢাকা, চট্টগ্রাম বা নিউ ইয়র্ক এমন তিনটি শহরের মধ্যে যদি নেটওয়ার্ক স্থাপন করা হয় তবে তাকে বলে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে বোঝা যাচ্ছে যে যখন আপনার আপনার কম্পিউটারের বিস্তৃতি বা ডিভাইসের বিস্তৃতি বেড়ে যাচ্ছে বা বড় হচ্ছে সেক্ষেত্রে আপনি কি ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা ব্যবহার করে থাকবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে টেলিফোন লাইন ব্যবহার করি, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ বা ফাইবার অপটিক কেবল, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা ট্রান্সমিশন যে মিডিয়া হিসেবে ব্যবহার করে থাকি। আর ওয়ার্ল্ড যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আছে তার যে উদাহরণ আছে, প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে। আমরা এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের যে ব্যাপ্তি আছে সেটা কিন্তু প্রায় 100 মাইলের বেশি দূরত্ব পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সো আমরা দেখলাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আমরা দেখলাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমরা দেখলাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এট দ্য সেম টাইম আমরা দেখলাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যে কভারেজ যে এরিয়াটা আছে নেটওয়ার্কে সেটা কিন্তু বাড়ছে, ওকে। সো আমরা পার্থক্য যদি একটু দেখি, ল্যান অত্যন্ত সীমিত এলাকা নিয়ে কিন্তু ল্যান গঠিত, যার পূর্ণ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। ম্যান মানে কি? একটি শহরের মতো বিস্তৃত এলাকা নিয়ে এই নেটওয়ার্কটা তৈরি, যার নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা হচ্ছে ম্যান। আর ওয়েন মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা প্রায় 100 মাইলের বেশি বা সারা পৃথিবীব্যাপী কি হয়ে থাকে। এটা একটা একক নেটওয়ার্ক। আর ম্যান হচ্ছে একাধিক, মানে সামেশন অফ ল্যান হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে ম্যান, ওকে। আর যদি বলি সামেশন অফ ল্যান প্লাস সামেশন অফ ম্যান ইকুয়াল টু কি হবে? ওয়েন হবে, ঠিক আছে। সো অনেকগুলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মিলে তৈরি হয় কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওকে। আরো কিছু পার্থক্য আমরা পড়বো একটু। লেনের খরচ একটু তুলনামূলক কম হয়, ম্যানের একটু বেশি, আর ওয়েনের কি সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে। বুঝাই যাচ্ছে যেহেতু আপনি বেশি পরিমাণ ডিস্টেন্স কাভার করবেন একটু খরচও কিন্তু বেশি হয়। ডেটা প্রবাহের গতি দেখেন 10 Mbps হতে পারে, ম্যানের ক্ষেত্রে 10 Mbps থেকে 10 Gbps হয়ে থাকতে পারে। আর এখানে কিন্তু ডেটা প্রবাহের গতি আরো কিন্তু বেশি হয়ে থাকে, সেটা কিন্তু 100 Mbps থেকে শুরু করে 100 Gbps পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সো বোঝা যাচ্ছে যে আলটিমেটলি ব্যয় যার কম হচ্ছে তার গতিটাও কিন্তু কম, তার বিস্তৃতিটাও কিন্তু এভাবে আগাবে, ঠিক আছে। বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার, সর্বোচ্চ 1 থেকে 100 কিলোমিটার, আর সর্বোচ্চ কত 100 মাইলের বেশি। সো এই যে আলোচনা আমরা করলাম সেই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে একদম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে শুরু করে আমরা হচ্ছে ল্যান, ম্যান আর হচ্ছে ওয়াইনের কিন্তু পার্থক্যটা দেখে ফেললাম। সো আমরা একটু উদাহরণ যে প্রশ্ন আসলে দেখি, কত সহজ প্রশ্ন আসে দেখেন খেয়াল করে। নিচের কোন নেটওয়ার্কে সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? আমরা জানি কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেটা কিন্তু 100 মাইল থেকে শুরু করে মানে সারা যে পৃথিবী আছে সেটা ভেবে কিন্তু বিস্তৃত আছে, ওকে। আমরা যদি সম্ভাব্য প্রশ্ন নিয়ে একটু কথা বলি, লেনের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে, তার মানে আপনার যে নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে যে এরিয়া আছে, যে কাভারেজ এরিয়া আছে, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র এলাকা কোনটা? নিশ্চয়ই বুঝতেই পারছেন, এটা হচ্ছে কি
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আমরা যেমন ব্লুটুথ ব্যবহার করি সেটা কিন্তু অল্প জায়গা জুড়ে কিন্তু কভার করে। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে একটু কথাবার্তা বলবো। দ্য IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স স্ট্যান্ডার্ড অফ ল্যান কত? এটা হচ্ছে আমরা পড়ছি নিশ্চয়ই IEEE 802। হুইচ ইজ অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ল্যান। আমরা কিন্তু বলছি যে ল্যান কার্ড, কাকে ল্যান কার্ড বলে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে কিন্তু ল্যান কার্ড বলে, বা এনআইসি কে কি ল্যান কার্ড বলে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ ল্যান কার্ড? যে আমার চলে আসে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, সো এবার আমরা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলবো। এই নেটওয়ার্কিং ডিভাইস থেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে, বা অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে, একটু ভালো করে পড়তে হবে। দেখেন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে সকল যন্ত্রগুলো আসলে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে সাহায্য করে তাকেই বলে হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। অর্থাৎ কি, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য কম্পিউটারে যুক্ত করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোই কি নেটওয়ার্কিং ডিভাইস। এই সকল যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কিং ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। অর্থাৎ কি, আপনি যখন প্রেরক থেকে প্রাপক অঞ্চলের দিকে ডেটা পাঠাবেন, এই যে ডেটার একটা ফ্লো, ডেটার একটা প্রবাহ, সেটা কিন্তু এই ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করে। কোথায় ডাটা যাবে, কোথায় যাবে না, কোথায় আটকে যাবে, এই পুরো ব্যাপারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার মাধ্যমে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা কিন্তু করে থাকি নেটওয়ার্কিং ডিভাইসগুলো। সো এখানে অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইসের কথা বলা আছে: মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, ব্রিজ, রিপিটার। সো আমরা এখন নেটওয়ার্কিং ডিভাইসগুলো নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে যে নেটওয়ার্কিং ডিভাইসটা আছে সেটা হচ্ছে মডেম। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি দেওয়া আছে, সো একটু আমি এটা নিয়ে একটু কথা বলবো। মডার্নকে বেসিক্যালি বলা হয় একটা কনভার্সন টুল বলা হয়, মডার্নকে বলা হয় একটা কনভার্সন টুল বলা হয়। এখন কেন কনভার্সন টুল বলা হয়? এই যে মডেম, এই মডেমতে বেসিক্যালি কি করা হয়, ইনপুটও দেওয়া যায় আবার আউটপুটও পাওয়া যায়, এই জন্য এটা কি বলে ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়। এই মডেমটা কি করে, সে হচ্ছে ডিজিটাল সিগন্যাল কি কি করে, অ্যানালগে রূপান্তর করে। এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করে, এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে মডিউলেশন। মডিউলেশন, ঠিক আছে, মডিউলেশন। দেন যখন সে গন্তব্যে যায়, গন্তব্যে যাওয়ার পরে তখন অ্যানালগে কে আবার ডিজিটালে রূপান্তর করতে হয়, একে বলা হচ্ছে কি ডিমডিউলেশন। ডিমডিউলেশন। এই যে আমি মডিউলেশন আর ডিমডিউলেশন করতেছি, এটাকে বেসিক্যালি বলা হয় কনভার্সন। এই জন্য মডার্নকে বলা হচ্ছে কনভার্সন টুল। যেই পার্টটা মডিউলেশন করে তাকে বলা হচ্ছে মডিউলেটর। মডিউলেটর। আর যেই প্রান্তে যেই যন্ত্রটা ডিমডিউলেশন করে তাকে বলা হচ্ছে কি ডিমডিউলেটর। ডিমডিউলেটর, ঠিক আছে। সো আমরা মডিউলেটর কি, ডিমডিউলেটর কি, সেটা কিন্তু বুঝে গেলাম। আর এই যে ইনিশিয়ালি যখন মডিউলেশন পর্যায়ে সে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা ডিএসি। আর যখন প্রাপক অঞ্চলে যাওয়ার পরে অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, তাকে বলা হচ্ছে কি ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টর বা এডিসি, ঠিক আছে। সো মডেম নিয়ে কিন্তু কথাবার্তা মোটামুটি এখানেই শেষ। এটা বেসিক্যালি একটা ইনপুট আউটপুট ডিভাইস, যাকে আমরা একটা কনভার্সন টুলও বলে থাকি, যেটা মডিউলেশন আর ডিমডিউলেশন প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। এই মডেমের মাধ্যমে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য হয়। প্রথম প্রান্তে এটা কি করে, ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করে, এটাকে বলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। প্রাপক প্রান্তে কি করে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হয়, তাকে বলা হচ্ছে কি এডিসি। সরি। সো মোটামুটি মডেম নিয়ে আমাদের আলোচনা শেষ। আমরা এখন হচ্ছে, আচ্ছা, এটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনে ব্যবহৃত হয়? আমরা জানি হচ্ছে কি মডেম। আচ্ছা, সো আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে একটু কথাবার্তা বলি। কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কি মডেম। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য কোন যন্ত্রাংশটি প্রয়োজন? সেটা কি, এটা হচ্ছে মডেম। অর্থাৎ কি মডেম দিয়ে কি আমরা ইন্টারনেট কানেকশন কিন্তু পেতে পারি। ওকে, সো আমরা আরো কিছু নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো হাব নিয়ে। হাব হচ্ছে কি, হাব হচ্ছে স্বল্প দূরত্বে অবস্থিত, এই যে কম্পিউটারের মধ্যে
তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্রটি লাগে সেটাই হচ্ছে কি আলটিমেটলি হাব। খুব সহজ করে একটু বলার চেষ্টা করি, আপনার কাছে অনেকগুলা নেটওয়ার্ক আছে, অনেকগুলো ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে আপনি কি কানেক্ট করতে চাচ্ছেন, আপনি ডিভাইসগুলো কি কানেক্ট করতে চাচ্ছেন, এই যে স্বল্প দূরত্বে অনেকগুলো ডিভাইস আছে সেই ডিভাইসের মধ্যে যে কানেকশন ক্রিয়েট করতে চাচ্ছেন, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন, সেই জন্য যেই যন্ত্রটা লাগে, যে যন্ত্রটা প্রয়োজন তাকে বলা হচ্ছে কি হাব, তাকে বলা হচ্ছে কি হাব। ওকে, এই হাবকে সাধারণত কনসেন্ট্রেটরও বলা হয়, কি বলা হচ্ছে, কনসেন্ট্রেটর কি বলা হয়। হাব মাল্টিপোর্ট রিপিটার নামে পরিচিত, অর্থাৎ যা হাব তাই কনসেন্ট্রেটর, যা হাব তাই হচ্ছে কি মাল্টিপোর্ট রিপিটার। ওকে, বেসিক্যালি কি করে, সে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে অনেকগুলা স্বল্প দূরত্বের কম্পিউটারকে কানেকশন করার মাধ্যমে। এখন ব্যাপারটা কিরকম টাইপের, এই যে আমরা হাবের কথা বলি বা সুইচের কথা বলি, ওরা কিন্তু স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। সো স্টার টপোলজিতে এটি কি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। এখন সমস্যা আসলে কি, এই যে আমরা হাবের কথা বলি, হাবটা বেসিক্যালি কি হয়, যে আপনার কাছে যখন অনেকগুলো ডেটা আসে, সে কি করে, সে ব্রডকাস্ট করে, ঠিক আছে, অর্থাৎ সে কি অনেকগুলো যে নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইসকে সে সংযুক্ত করে, তখন কি করে, সে টার্গেট কম্পিউটার বা টার্গেট যে ডিভাইস সেটাকে শনাক্ত করতে পারে না, বা ডেটা ফিল্টারিং করতে পারে না, ডেটা কি সে ফিল্টারিং করতে পারে না। এই জন্য কি হয়, হাব তার কাছে যদি কোনো সংকেত আছে সেটাকে কোনো ধরনের পরিবর্তন করা ছাড়াই সে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করা বলতে আমি কি বুঝাচ্ছি, তার সাথে সংযুক্ত যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের মধ্যে কি সেই সংকেতটা প্রেরণ করে, অর্থাৎ কি করে, হাব হাবের কাছে একটা সংকেত আসছে, সেটাকে ডিস্ট্রিবিউট করবে, তার সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেই প্রত্যেকটা ডিভাইসে সেটা কি ব্রডকাস্ট করে কোনো রকম পরিবর্তন করা ছাড়াই, ঠিক আছে, পরিবর্তন করা ছাড়াই। হাব হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে, আমরা এটা নিয়ে একটু পরে পড়াশোনা করব ইনশাল্লাহ। সে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ওকে, সো কার্যকারিতার ভিত্তিতে হাবকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, আমরা পরের স্লাইডে একটু পড়বো, জাস্ট এইটাকে একটু সাম আপ করে দিচ্ছি। হাব হচ্ছে স্টার টপোলজি একটা কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস, সেটা বেসিক্যালি হচ্ছে কনসেন্ট্রেটর বা হাব মাল্টিপোর্ট রিপিটার নামে পরিচিত হয়ে থাকে। এর বেসিক্যালি কাজ হচ্ছে স্বল্প দূরত্বে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য ডিভাইসগুলোকে কানেক্ট করা। হাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি একটিভ, আমরা একটু পড়বো, সক্রিয় নিষ্ক্রিয় নিয়ে পড়বো। এটা বেসিক্যালি কি করে, সে হচ্ছে তার কাছে যে সংকেত আছে সেটাকে ব্রডকাস্ট করে, সে কোনো ফিল্টারিং করতে কিন্তু পারে না। ওকে, সো সক্রিয় হাব বেসিক্যালি কি, সক্রিয় হাব হচ্ছে এই যে আপনার কাছে যে সংকেতটা আসছে সেই সংকেতটা শুধুমাত্র আপনি ট্রান্সমিট করার পাশাপাশি আপনি সেটাকে বিবর্ধিত করতে পারবেন, অর্থাৎ কি অ্যাম্পলিফাই করতে পারবেন। এই জন্য কি আলাদা পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহারের প্রয়োজন হয়, ঠিক আছে, ইউনিট ব্যবহার প্রয়োজন হয়। এই জন্য সক্রিয় হাবকে দুইয়ের অধিক পোর্ট যুক্ত রিপিটারও কিন্তু বলা হয়। রিপিটার কি করে, সে হচ্ছে কি উইক সিগন্যালকে স্ট্রং সিগন্যালে রূপান্তরিত করে। সো এই জন্য আহ, এই সক্রিয় হাবকে কিন্তু পোর্ট যুক্ত রিপিটারও কিন্তু বলা হয়ে থাকে। কোন কোন সক্রিয় হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত ব্রডকাস্ট করতে পারে, ঠিক আছে, এই জন্য কি ইন্টেলিজেন্ট হাব বলা হয়ে থাকে। ঠিক আছে, সো আমরা জানি হচ্ছে হাব কি করে, সে কোনো রকম ফিল্টারিং না করেই তার সাথে সংযুক্ত সকল ডিভাইসকে সে কি ডাটা পাঠায় দেয়। বাট সক্রিয় হব কি করতে পারে, সে হচ্ছে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় যে সংকেত আছে তাকে বাদ দিয়ে ডাটা ব্রডকাস্ট করতে পারে, এই জন্য এটাকে কি বলে, ইন্টেলিজেন্ট হাব বলা হয়ে থাকে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। সরি, এবার আমরা হচ্ছে নিষ্ক্রিয় হাব নিয়ে কথা বলবো। উম, নিষ্ক্রিয় হাব বোঝাই যাচ্ছে নাম থেকে, সে শুধুমাত্র ডাটাকে ব্রডকাস্ট করে, সে ডাটাকে কিন্তু এমপ্লিফাই করতে পারে না, এই জন্য এটাকে কি বলে, নিষ্ক্রিয় হাব বা প্যাসিভ হাব। শুধুমাত্র কি ডাটা ব্রডকাস্ট করে কিন্তু বিবর্ধিত করতে পারে না, যেহেতু বিবর্ধিত করার প্রয়োজন এখানে হয় না বা পারে না, এখানে কিন্তু আলাদা করে কি পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করার প্রয়োজন হয় না। ঠিক আছে, সো আশা করি হাব নিয়ে আপনাদের কনফিডেন্স ক্লিয়ার হয়ে গেছে। সো নেটওয়ার্কিং ডিভাইসের সাধারণ সংযোগ পয়েন্টের নাম কি, হাব। কারণ অনেকগুলো ডিভাইসকে যেটার মাধ্যমে সংযুক্ত থাকতেছে সেটাকে আমরা বলতেছি কি হাব। ওকে, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে কোনটি দরকার, সেটা হচ্ছে কি হাব কিন্তু দরকার হয় নেটওয়ার্ক তৈরি করতে। হ্যাঁ, আচ্ছা, সুইচ নিয়ে কথা বলবো। সুইচ হচ্ছে কি, মানে হাবের মতোই সে আসলে কাজ করে, বাট যেখানে হাব আসলে সবাইকে ব্রডকাস্ট করে, সেখানে সুইচ কি করে, শুধুমাত্র
টার্গেট যে কম্পিউটার পোর্ট আছে সেই টার্গেট কম্পিউটার পোর্টে কি সে সংকেত প্রেরণ করে। অর্থাৎ এখানে ডেটা ফিল্টারিং কি সম্ভব হয়, ডেটা ফিল্টারিং কি সম্ভব হয়। আচ্ছা, আমরা একটু পরবর্তী রাউটার নিয়ে কথা বলবো। রাউটার বেসিক্যালি করে আমরা যখন হাব নিয়ে কথা বলছি, আমরা যখন সুইচ নিয়ে কথা বলছি, তখন তো ডিভাইস ছিল, অর্থাৎ ডিভাইসের সাথে কানেকশনের ব্যাপার চলে আসছে। আর যখন আমরা রাউটার নিয়ে কথা বলবো, যখন আমরা গেটওয়ে নিয়ে কথা বলবো, তখন কিন্তু সেটা নেটওয়ার্কের মধ্যে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। একই ধরনের ছোট আকারের, দেখেন ব্যাপারটা কিরকম টাইপের, আপনার হচ্ছে কি স্বতন্ত্র নেটওয়ার্ক, দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে কি সংযোগ স্থাপন করে কি এই রাউটারটা। এখানে মনে রাখতে হবে কিন্তু একই প্রোটোকল, অর্থাৎ একই নিয়ম নীতি মেনে চলে এরকম দুইটা নেটওয়ার্কের মধ্যে সে সংযোগ স্থাপন করতে পারে। সো একই ধরনের ছোট আকারের ভিন্ন ভিন্ন গঠনের একাধিক ল্যান সংযুক্ত করে বড় নেটওয়ার্ক গড়ে তুলতে বা লেনের সাথে যে ওয়েনের সংযোগ সেটাকে রাউটার বলা হয়। ব্যাপারটা কিরকম টাইপ একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন মনে করেন আপনার বাসা যদি চিন্তা করি, সে একটা ছোট নেটওয়ার্ক, একটা রুম চিন্তা করি, একটা রুমের মধ্যে যে নেটওয়ার্ক সেটা ব্লুটুথ, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ধরেন, ঠিক আছে। একটু বাড়াচ্ছি হচ্ছে কি ল্যান, আর একটু বাড়াচ্ছি হচ্ছে কি ওয়ান। এই যে আলটিমেটলি আপনি কয়েকটা নেটওয়ার্কে কানেক্ট করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন, এই যে ব্যাপারটা সেটাই বেসিক্যালি রাউটার করে থাকে। অর্থাৎ কি একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করে। রাউটারের মধ্যে কি হয়, একটা ট্রান্সলেশন ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, সেটাকে ন্যাট বলা হয়, ন্যাট। সো ন্যাট ব্যবহার করার মাধ্যমে সে কি আলটিমেটলি কানেকশন ক্রিয়েট করে। সো এই যে রাউটার, সে যখন ডাটাটা হচ্ছে মানে পাঠায়, সেক্ষেত্রে কি করে, সে হচ্ছে সবচেয়ে কম দূরত্বের পথ হচ্ছে বাছাই করে, সবচেয়ে কম দূরত্বের পথ বাছাই করে সেই করে নির্দিষ্ট যে ডিভাইস আছে সেই ডিভাইস থেকে আলটিমেটলি ডাটা ট্রান্সফার করতে পারে। এই জন্য একে কি বলে, অতি বুদ্ধিমান ব্রিজ বলা হয়ে থাকে, অতি বুদ্ধিমান ব্রিজ কি বলা হয়ে থাকে। ওকে, সো আশা করি রাউটার নিয়ে আলোচনা যেটা করলাম সেটা ক্লিয়ার হয়ে গেছেন। আমরা এখন হচ্ছে একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি। একটি কম্পিউটার নেটওয়ার্ক একটি লেনের একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইসটি কোনটি, আমরা বুঝলাম সেটা হচ্ছে কি রাউটার। ওকে, একটু গেটওয়ে নিয়ে কথা বলবো। গেটওয়ে মানে কি, দেখেন রাউটার ছিল হচ্ছে কি একাধিক মানে দুইয়ের অধিকই স্বতন্ত্র নেটওয়ার্ক, যেটা হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট ছিল। বা যদি আপনার প্রোটোকল ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনি যখন একের অধিক নেটওয়ার্ক যুক্ত করবেন সেটাকে কি বলবো, গেটওয়ে বলা হয়। এক্ষেত্রে আপনি কি প্যাট বা প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করবে থাকেন। আগেটা ছিল কি নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, বাট এখানে কি হয় প্যাট, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। So the function of gateway is to connect to dissimilar networks. I hope clear. So একটু যদি মোটামুটি আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পড়ে ফেলেছি। আমরা হচ্ছে রাউটার আর গেটওয়ের ব্যাপার স্যাপারগুলো পড়লাম, আমরা হাব আর সুইচ দেখলাম। আমরা এখন কিছু পার্থক্য দেখার চেষ্টা করি, ঠিক আছে। এই পার্থক্যগুলো আপনার রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম আপনার কনসেপ্টটা মনে রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি যেন আপনি খুব ভালো করে আত্মস্থ করতে পারেন। সো রাউটার ক্ষেত্রে কি বললাম, যখন একই প্রোটোকল হয়, আর গেটওয়ের ক্ষেত্রে কি ভিন্ন প্রোটোকল হয়, ঠিক আছে। কানেকশন কিসের মধ্যে হয়, নেটওয়ার্কের মধ্যে হয়। কানেকশন কিসের মধ্যে হয়, নেটওয়ার্কের মধ্যে হয়, নেটওয়ার্কের মধ্যে হয়, ঠিক আছে। দেন কি আসে, অর্থাৎ রাউটার মানে কি একই প্রোটোকলে নেটওয়ার্কে যুক্ত করে, আর গেটওয়ে কি ভিন্ন প্রোটোকলে নেটওয়ার্কে যুক্ত করে। এ কি নিয়ে কাজ করে, নেট নিয়ে কাজ করে, অর্থাৎ কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, সে কি কাজ করে, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন নিয়ে কাজ করে। রাউটারের মূল কাজ ডেটা ট্রাফিক, ট্রাফিক এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পরিচালনা করা। গেটওয়ের মূল কাজ কি, এক প্রোটোকল থেকে অন্য প্রোটোকলে ডাটা ট্রান্সলেট করা, মানে যেহেতু ট্রান্সলেট করা ওর কাজ। এটি ডাইনামিক রাউটিং সাপোর্ট করে, এটি ডাইনামিক রাউটিং সাপোর্ট করে না, ঠিক আছে। এই যে ওএসআই মডেলের তৃতীয় চতুর্থ স্তরে কাজ করে, অর্থাৎ আমরা একটু পরে ওএসআই লেভেল নিয়ে কাজ করব, মডেল নিয়ে পড়াশোনা করব। এটা তৃতীয় আর চতুর্থ স্তরে কাজ করে কি রাউটার, এটা হচ্ছে কি পঞ্চম স্তরে কাজ করে। এটা কিন্তু স্লো হয়, এটা হচ্ছে একটু গতি সম্পন্ন হয়, ঠিক আছে। সো পার্থক্য জাস্ট দিয়ে রাখলাম, জাস্ট জানার জন্য, রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আমরা রাউটার হাব আর হচ্ছে সুইচ নিয়ে একটু পড়াশোনা করি, পাঠ্যগুলো রিটেনে আসে, তাই আমার কাছে মনে হয়েছিল যে একবারে আলোচনা করে ফেললে আপনার মনে থাকবে। রাউটার কি করে, নেটওয়ার্কে সংযুক্ত করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে। হাব কি করে, ভিন্ন ভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে। সুইচ কি ভিন্ন ভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে। আচ্ছা, ওএসআই যে মডেল, ঠিক আছে, ওপেন সিস্টেম ইন্টার কানেকশন যে মডেল, একটু পরেই পড়াশোনা করব। সেটা হচ্ছে নেটওয়ার্ক যে লেয়ার আছে সেই নেটওয়ার্ক লেয়ারে কাজ করে কি
রাউটার, এটা হচ্ছে কি ফিজিক্যাল লেয়ারে কাজ করে, এটা ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আচ্ছা, এটা ফুল ডুপ্লেক্সে কাজ করে, আমরা ফুল ডুপ্লেক্সে পড়াশোনা করেছি আগের ক্লাসগুলোতেই। এটা হাফ ডুপ্লেক্সে কাজ করে, এটাও কি ফুল ডুপ্লেক্সে কাজ করে। আচ্ছা, দেন হচ্ছে কি ল্যান এবং ম্যান দুই নেটওয়ার্ক ব্যবহার আছে এইটাতে। শুধুমাত্র ল্যান ব্যবহার করে আমরা হচ্ছে হাব তৈরি করি, আর শুধু ল্যান ব্যবহার করে আমরা হচ্ছে সুইচ সুইচ তৈরি করি, ঠিক আছে। সো এই বেসিক পার্থক্যগুলো আপনি যখন জানে রাখবেন, আপনি যখন পড়ে রাখবেন, আপনার কিন্তু কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। সো এটা কিন্তু মাথায় রাখা অনেক বেশি জরুরি। আরো কিছু পার্থক্য একটু দেখবো, সেটা হচ্ছে রাউটার ডেটা প্যাকেট আকারে পাঠায়। প্যাকেট বলতে কি গুচ্ছ গুচ্ছ আকারে পাঠায়, নিরবিচ্ছিন্নভাবে পাঠায় না, ব্লক আকারে পাঠায়। হাব কি করে, সে প্যাকেট এবং ফ্রেম আকারে পাঠায়। আর সুইচ কি করে, সে ইলেকট্রিক সিগন্যাল বা বিট হিসেবে পাঠায়, ঠিক আছে। সংঘর্ষ তুলনামূলক কম হয়, এখানে বেশি। বাট সুইচের ক্ষেত্রে কি হয়, সংঘর্ষ নেই বললেই চলে। দুই প্রকার হয়, অ্যাডাপটিভ নন অ্যাডাপটিভ। হাব হচ্ছে একটিভ প্যাসিভ, আর সুইচ হচ্ছে সার্কিট প্যাকেট আর হচ্ছে ম্যাসেজ সুইচিং। সো মোটামুটি আমরা রাউটার হাব সুইচের পার্থক্য দেখলাম, আমরা দেখলাম হচ্ছে রাউটার গেটের পার্থক্য। এই পার্থক্যগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করলে হবে কি, আপনার মনে থাকবে আর নোট হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। সো আমরা একটু ব্রিজ নিয়ে পড়াশোনা করব। ব্রিজ বোঝা যাচ্ছে, ব্রিজ বেসিক্যালি কি করে, সে হচ্ছে একই ধরনের নেটওয়ার্কে কি সংযুক্ত করে, নেটওয়ার্ক সম্প্রসারণে সাহায্য করে। অর্থাৎ কি, সেম টাইপ অফ জিনিসপত্রকে যুক্ত করে, যুক্ত করে কি নেটওয়ার্কটাকে ব্রিজ মানে হচ্ছে বন্ধন করে, মানে অর্থাৎ আলটিমেটলি এক্সপ্যান্ড করে, ওকে। সো একটু খেয়াল করে দেখেন, আপনাকে ছবি দেখা যাচ্ছে, এইখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এই যে দুইটা নেটওয়ার্ক আছে, একই ধরনের নেটওয়ার্ক, সে কি করে সংযুক্ত করে নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করতেছে। আগে আমার এরিয়া ছিল এতটুকুই, বাট এখন আমি বি এরিয়া পর্যন্ত যেতে পারছি, ঠিক আছে। অর্থাৎ ব্রিজ কাজ করে কি, সে কিন্তু নেটওয়ার্ক এক্সপ্যান্ড করতে কিন্তু কাজ করতেছে, সম্প্রসারণ করতে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। ব্রিজ বেসিক্যালি কি করে, সে ছোট ছোট নেটওয়ার্কে সংযুক্ত করে। অর্থাৎ কি, ব্রিজ কি করে একাধিক ছোট ছোট নেটওয়ার্কে কি সংযুক্ত করে। আর ব্রিজ কি, ওএসআই যে মডেল আছে তার ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু কাজ করে। সো ব্রিজের ব্যাপারটা খুব সিম্পল করলে কি দাঁড়ায়, সে আসলে ডিভাইসকে যুক্ত না করে, যেখানে হাব বা সুইচ, সে কি করে কম ডিভাইসকে যুক্ত করে। বাট ব্রিজ কি করে, সে হচ্ছে নেটওয়ার্কে, ছোট ছোট নেটওয়ার্কে যুক্ত করে, কি সেই নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করা ট্রাই করে, ওকে। আমরা এখন সম্ভাব্য প্রশ্ন একটু দেখবো। ব্রিজ ওয়ার্কস ইন হুইচ লেয়ার অফ ওএসআই মডেল, আমরা দেখলাম হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে সে কিন্তু কাজ করে। আমরা একটু রিপিটার নিয়ে পড়াশোনা করবো। রিপিটার বোঝাই যাচ্ছে নাম দেখে, যেন আপনার দূরত্ব যখন বেশি হয়ে যায়, যখন তারের দৈর্ঘ্যটা যখন বেশি হয়ে যায়, তখন দেখা যায় কি আলটিমেটলি আপনার সিগন্যাল একটু দূর, মানে একটু উইক হয়ে যায়, একটু চুপসে যায় বলা যায়, ঠিক আছে। এই যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে আপনার সিগন্যালটা দুর্বল হয়ে যাচ্ছে, তাকে বাড়ানোর জন্য, তাকে হচ্ছে এক্সপ্যান্ড করার জন্য আপনি যে যন্ত্রটা ব্যবহার করতেছেন সেটাকে কি বলা হচ্ছে, রিপিটার। অর্থাৎ কি, নেটওয়ার্কে কেবলের মধ্য দিয়ে যখন কোনো সংকেত পাঠানো হয়, তখন একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তা দুর্বল হয়ে পড়ে এবং সংকেত থেকে তা তথ্য উদ্ধার অসম্ভব হয়ে পড়ে। এই যে আলটিমেটলি মানে ডিস্টেন্স যখন বেড়ে যাচ্ছে, আপনার যখন তথ্য উদ্ধার করা ডিফিকাল্ট হচ্ছে, তখন কি হয়, আপনি মাঝখানে কি রিপিটার ব্যবহার করেন। তার মানে কি, তারের দৈর্ঘ্য যদি নির্দিষ্ট দূরত্বের চেয়ে বেশি হয়, তাহলে মধ্যবর্তী স্থানটাতে, এই যে মধ্যবর্তী যে স্থানটা আছে, সেখানে যে যন্ত্রটা ব্যবহার করতেছে সেটাকে রিপিটার বলে। সে কি করে, উইক সিগন্যালকে এমপ্লিফাইড সিগন্যালে রূপান্তরিত করে। তো রিপিটার কি করে, সে হচ্ছে একই নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কি ব্যবহৃত হয়। অর্থাৎ একটা সেম নেটওয়ার্কে কি অ্যাম্পলিফাইড করার জন্য কিন্তু সেটি ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা এখন একটু মডেল নিয়ে পড়াশোনা করবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে টিসিবি বা আইপি মডেল। টিসিবি বা আইপি মডেল আর কম্পিউটার নেটওয়ার্ক যে মডেল, সেটা দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। সো প্রথম যে মডেলটা আছে টিসিবি বা আইপি মডেল, তার পুনরূপ কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি। এই টিসিপি মডেল তৈরি করা হচ্ছে 1967 সালে। টিসিপি বা আইপি প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। এখন দেখেন, এই যে প্রোটোকলের কথা আমরা বলি, বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল বা আইপি প্রোটোকলের কথা আমরা বলি, এটা বেসিক্যালি আসলে কি, এটা হচ্ছে কিছু নিয়ম নীতি, কিছু মানে যে রুলস, যে রুলস এর মাধ্যমে আপনার যে উৎস আছে, সে উৎস থেকে আপনার যে প্রাপক প্রান্ত আছে, অর্থাৎ যদি বলি সোর্স থেকে ডেস্টিনেশনে যে আপনার তথ্যটা যাচ্ছে, এটা যে একটা প্রসেস, সেটাকে বলা হচ্ছে কি আলটিমেটলি আপনার প্রোটোকল। অর্থাৎ যে নিয়ম নীতি মেনে একটা ডেটা আপনার প্রেরক প্রান্ত থেকে আপনার ডেস্টিনেশনে পৌঁছায়, সেগুলোকে বলা হচ্ছে প্রোটোকল। সো বেসিক্যালি টিসিবি বা আইপি হচ্ছে চারটা লেয়ারে ভাগ হয়, অনেক ক্ষেত্রে পাঁচটা লেয়ারও বলা হয়ে থাকে। এই যে ফিজিক্যাল লেয়ার, সেটা নেটওয়ার্ক লেয়ারের একটি অংশ, বাট খুব গ্রহণযোগ্য হচ্ছে পাঁচটা স্তর। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটাকে প্রসেস লেয়ারও বলে থাকে, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, যেটাকে হোস্ট টু হোস্ট লেয়ারও বলে থাকে,
নেটওয়ার্ক লেয়ার বা লিঙ্ক, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বা লিঙ্ক লেয়ার, দেন হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এই পাঁচটা লেয়ারের মাধ্যমে কি আমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকলটা কি গঠিত, ঠিক আছে? সো পাঁচটা লেয়ারের নাম কিন্তু মনে রাখা লাগবে, এগুলো কিন্তু রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বা প্রিলিতেও কিন্তু এসে থাকে। দেন আসি ওএসআই মডেল আমরা কথা বলি, সেটা হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন মডেল। এই যে আলটিমেটলি আমাদের যে ডিভাইসগুলো যুক্ত থাকে, যে স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আলটিমেটলি নেটওয়ার্কিং ডিভাইসগুলো যুক্ত থাকে বা তৈরি করা হয়, তৈরি করা থাকে বলা হচ্ছে কি ওএসআই মডেল বা ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। ওএসআই মডেল কি করে, সেটা হচ্ছে কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ কিভাবে গড়ে উঠবে তা নির্দেশ করে। কি করে? কম্পিউটার আর অন্যান্য যে নেটওয়ার্কিং ডিভাইস আছে তার মধ্যে যে যোগাযোগটা তৈরি হবে সেটা কিভাবে গড়ে উঠবে, সেটা সেটা ডিফাইন করে কি ওএসআই যে মডেলটা, অর্থাৎ ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও 1977 সালে ওএসআই মডেল তৈরি করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কে ওএসআই মডেলটা তৈরি করে, সেটা হচ্ছে আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটি একটা লজিক্যাল মডেল, 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ারের প্রথম উপরে যে 3টা লেয়ার তাকে বলছে আপার লেয়ার, আর নিচে 4টা লেয়ারকে বলে লোয়ার লেয়ার বলে থাকে, ঠিক আছে? আর মাঝখানে লেয়ারটাকে বলে ট্রান্সপোর্ট লেয়ার, যেটা হচ্ছে হার্ট অফ ওএসআই। সো একটু দেখি, আমরা একটু দেখি যে লোয়ার লেভেল যেটা আছে সেটাকে বলে হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। অর্থাৎ একদম সবার নিচে যেটা আছে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে? মাঝখানে যে পার্টটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, যাকে বলা হচ্ছে হার্ট অফ ওএসআই। দেন আছে কি সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এগুলো হচ্ছে কি আপার লেয়ার বা সফটওয়্যার লেয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে ওপেন সিস্টেম যে ইন্টার কানেকশন আছে তার হচ্ছে ধাপগুলো। নিচেগুলোকে বলে লোয়ার লেয়ার, উপরেগুলোকে কি বলে আপার লেয়ার, ঠিক আছে? আর মাঝখানটাকে বলে কি হার্ট অফ ওএসআই। সো মোটামুটি হচ্ছে আমরা যে মডেলটা আছে যে সেই মডেলগুলো পড়ে ফেলেছি, আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? এটা হচ্ছে কি টিসিপি বা আইপি, ঠিক আছে? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন টিসিপি বা আইপি প্রোটোকল ব্যবহার করা হয়? সেটা হচ্ছে এসএমটিপি। এটা হচ্ছে এসএমটিপি বা স্মার্ট স্মার্ট মেইল মেইল ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? প্রোটোকল। এটা যদি আলোচনা ওভাবে আসেনি, যেহেতু প্রাসঙ্গিকভাবে প্রশ্নের মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা এখানে দেওয়া হয়েছে যে এসএমটিপি হচ্ছে এক ধরনের টিসিপি বা আইপি, যেটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি কি মেইলটা ট্রান্সফার করা হয়। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কে ওআইএসআই মডেলের স্তর কয়টি? আমরা একটু আগে পড়ে আসি 7টি কিন্তু স্তর, 7টি, ঠিক আছে? এটা মনে রাখা একটা ওআইএসআই অ্যাপস্ট্যান ডিপি, ঠিক আছে? অ্যাপস্ট্যান ডিপি, ঠিক আছে? দেখেন খেয়াল করে যে অ্যাপস্ট্যান ডিপি বললাম, একটু দেখেন অ্যাপস্ট্যান ডিপি, আমি দেখাই অ্যাপস 10 ডিপি, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? আমরা চাইলে এভাবে মনে রাখতে পারেন অ্যাপস 10 ডিপি, আমি এভাবে মনে রাখতাম। আচ্ছা, টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়? আমি আগেই বলেছি এটা হচ্ছে কিছু নিয়ম কানুন, কিছু নীতি, কিছু রুলস, যার মাধ্যমে কি আলটিমেটলি ডেটাটা উৎস থেকে ডেস্টিনেশনের দিকে যায়, সেটা কি প্রোটোকল বা নিয়ম নীতি। আচ্ছা, আহ সো পরবর্তী সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে? ড্যাশ প্রোভাইডস এ কানেকশন ওরিয়েন্টেড রিলেবল সার্ভিস ফর সেন্ডিং মেসেজ। এটা অবশ্যই কি টিসিপি, অর্থাৎ কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইন ওএসআই মডেল? ফিজিক্যাল লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ার আছে, ইন্টারনেট লেয়ার নামে কিন্তু কোনো নাই। কি বলছিলাম যে অ্যাপস অ্যাপস 10 ডিপি, ঠিক আছে? দেখেন এর মধ্যে কিন্তু একটাও কি আই দিয়ে কিন্তু শুরু নাই। তো যেহেতু আই দিয়ে শুরু নয়, তার মানে কিন্তু ইন্টারনেট লেয়ার নামে কোনো লেয়ার কিন্তু নাই, ঠিক আছে? সো মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে আরেকবার, আর নোট করে ফেললে খুবই ভালো, বারবার করে পড়তে হবে। সো আশা করি ক্লাসটা করানোর মাধ্যমে এই যে টপিকস গুলো ছিল সেগুলো হচ্ছে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করবেন এই টপিকস গুলো আরেকবার একটু নিজের মতো করে পড়ে বারবার করে প্র্যাকটিস করার জন্য, দেখবেন যে ইনশাল্লাহ এই টপিকস থেকে একদম সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।